দেখুন ইকরা আফুর নানা, উনিও আজকে এসেছেন। আজকে আফুর যে মিলাদ মাহফিল যেটা হবে, সেই মিলাদ মাহফিলের জন্য এসেছেন। রোজার দিন আসরের পর থেকে শুরু হবে। ওনাদের জন্য অনেক কষ্টের আসলে, যে নানার হাতের উপর দিয়ে নাতনি চলে যাওয়া আসলে খুবই দুঃখজনক। এটা আসলে বোঝানোর মতো না, এই কষ্ট। দেখুন উনি চুপচাপ বসে আছেন। আর ইকরা আফুর আব্বু আম্মু যে বাড়িতে থাকেন, এটাই সেই বাড়ি। এখন বয়স কত আপনার? কত বয়স? বয়স হ্যাঁ, বয়স 86 চলছে। সুস্থ আছেন? এমনি শরীরে কোনো রোগ আছে? ডায়াবেটিস আছে? কোনো রোগ আছে? ডায়াবেটিস আছে? আপনি তো ইকরা আপুর নানা, না? কথা বুঝি না। আপুর নানা উনি কানে শুনে না। অনেক বয়স আপনার বাড়ি কোথায়? ঢাকাতে। ওনার বয়স হয়েছে অনেক। ঢাকা? জি, ওনার অনেক বয়স হয়েছে। উনি হচ্ছেন আপুর নানা। ওনার আসলে আমার খুব শখ ছিল ওনার ইন্টারভিউ নেওয়ার, কিন্তু উনি কথা বলতে মানে কথা শুনে না কানে। তারপর না না, পড়বো না। ঠিক আছে, পড়বো না। দেখুন, ওনার আসলে ওনার জন্য খুব কষ্টের। নাতনিকে হারিয়েছে, নিজের হাতের উপরে নাতনি চলে যাওয়া যে কত কষ্টের আসলে, এটা বলার মতো না। ওনার চেহারা দেখলে বোঝা যাচ্ছে উনি কানে শুনে কম। এই জন্য আপনার নাতনি সম্পর্কে বলেন। ইকরা আপু, ইকরা আপু সম্বন্ধে বলেন। ইকরা উনি হচ্ছেন ইকরা আপুর নানা। নানা না আপনি ইকরা আপুর? দেখুন কি চুপচাপ ভাবে উনি বসে আছেন। নাতনির কথা হয়তো মনে পড়ছেন, কিছু বলতেও পারছেন, তা কানে শুনে না। তাহলে ওনার আমি একটা ইন্টারভিউ নিতাম ভিউয়ার্স। উনি ইকরাফুর নানা, বারবার যেটা বলছিলাম, অনেক বছর যাবত উনি কানে শুনেন না, কিন্তু একটা জিনিসটা উনি বুঝেন। ওনার চেহারাটা দেখুন ভিউয়ার্স, ওনার হাতের উপরে ওনার নাতনি চলে গেছেন, তাও একটা অপমৃত্যু। এটা যে একজন নানার জন্য কত কষ্টের, সেটা ওনার চেহারা দেখলেই বোঝা যায়। ওনার চেহারায় সেই কষ্ট স্পষ্ট। কি বলবো আসলে, বলার কোনো ভাষা নেই ভিউয়ার্স। আর এই যে দেখছেন বাড়ি, এই বাড়িতে মূলত ইকরাফুর বাবা মা থাকেন। এখানে মূলত আজকে ওনার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ভিউয়ার্স, এই সেই বাড়ি যেখানে ইকরা আফুর বাবা মা থাকেন, যেখানে ইকরা আফু ঢাকা থেকে যখনই আসতেন তখন এই বাড়িতে উঠতেন। অনেক স্মৃতি বিজড়িত একটি বাড়ি। এই বাড়ির জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইকরা আফুর স্মৃতি। আর সেই বাড়ির সম্মুখে বসে আছেন ইকরা আফুর নানা। নাতনি শোকে উনিও আসলে কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছেন। এক পাশে একটা চেয়ার নিয়ে বসে আছেন। আজকে তার হাতের উপরে তার নাতনি চলে গেছেন। সেই নাতনির যে রুহের মাগফিরাতের জন্য মিলাদ মাহফিল হবে, সেটা সে আয়োজনে অংশগ্রহণ করার জন্য উনি এসেছেন। ওনারও চোখে মুখে অনেক কষ্টের ছাপ আমি দেখেছি। আমি যদিও ওনার ইন্টারভিউ নিতে পারলাম না, উনি কানে শুনেন না, একেবারেই শুনেন না। দেখুন বয়সের ভারে একেবারে উনি কি বলবো, হাঁটা চলা করতে ওনার কষ্ট হয়। আর এই যে বাড়ি, বিশাল এরিয়া। এখানে আসার পরে আমি একটা জিনিস বুঝলাম যে ইকরাফুরা আর্থিকভাবে অনেক সচ্ছল এবং ভালো পরিবারের
মানুষ, ওনারা আর্থিকভাবে সচ্ছল, সব দিক দিয়ে স্বয়ংসম্পন্ন, এবং এলাকাতে ইকরাফুর বাবা মামাদের অনেক সুনাম আছে। এটা আমি আসার পরে এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম। ঢাকায় বালুকায় আসছে এবং 19 সালে এই বাড়িটা কেনার পরে আমরা এখানে সেটেল হয়। তার আগ পর্যন্ত ইকরার হাজবেন্ড বা কেউ ওখানে আমাদের ফ্যামিলিতে আসতে পারতো না। তো তার মা, যেহেতু আমরা ওই ভাই বোনরা ঢাকায় থাকতাম, আমরা প্রায় সময় গেট টুগেদার করতাম, এক একজনের বাসায় যাওয়া আসা, হ্যাঁ, মানে এই দাওয়াতে যাইতাম, কিন্তু ইকরা আসতে পারতো না। সে কারণে ওর আম্মু খুব কান্নাকাটি করতো যে সবাই আসতেছে কিন্তু আমার মেয়ে আসতে পারে না। এগুলো সবকিছু বিবেচনা করে আসলে সেই সময়টাতে তখন আমরা অ্যাকসেপ্ট করিনি, মানে আসার জন্য মনে হয় পারমিশন দেওয়া হয়। বিশেষ করে আমার সাথে কখনো কথা হয় নাই পারমিশন বা আসার ব্যাপারে। ওই সেজু বোন বা বড় আপা, দুলাভাই, বড় ভাই, তারা হয়তো দাওয়াত করছে। আমার বাসায় কখনো আমি তাকে মানে করি নাই, বাট আমার বাসায় সে হয়তো বা আসছে, তখন আমি হয়তো ছিলাম না বা থাকতাম না, সেই সময়টাতে সে আসছে। তো পরবর্তী সময় আসলে ওই আপার কারণে, আপা দুলাভাইয়ের কারণে, যেহেতু আপা মেনে নিতে বাধ্য হয়েছে, এবং আমরা তার সুখের দিকে তাকায়, তার মনের দিকে তাকায়, যেহেতু একটা মাত্র মেয়ে, এই দিকগুলো বিবেচনা করে আসলে আমরা তখন তাকে অ্যাকসেপ্ট করি বা আমাদের সাথে আবার মানে যোগাযোগের জন্য এলাও করি। তো আমি আসলে বেসিক্যালি জানতাম না তার এই ধরনের প্রবলেম হচ্ছে বা আছে। আমি ইকরাকে মাঝখানে তার ফাইন্যান্সিয়াল এটাকে ডেভেলপমেন্ট করার জন্য, এম্পাওয়ার করার জন্য আমি তাকে বিভিন্ন কাজে ইনভলভমেন্ট করার চেষ্টা করছি। কিন্তু ইকরা দেখতাম যে আমার সাথে মানে এই জিনিসটাতে খুব বেশি আগ্রহ থাকতো না। ওই কারণে আর আসলে আমি পরে যোগাযোগটা বেশি আর করি নাই। আমি লাস্ট গত অক্টোবরের দিকেও তাকে আমি আমার যে পত্রিকা আছে ওই পত্রিকাতে তাকে প্রেজেন্টার হিসেবে টকশোর উপস্থাপনা করার জন্য তাকে আমি প্রপোজ করছিলাম। পরবর্তী সময় সে বলছিল করবে, কিন্তু আর যোগাযোগ করে নাই। তারপর আর আমি খুব বেশি যোগাযোগ করি নাই। আমাদের একটা ফ্যামিলি বিজনেসেও তাকে ইনভলভমেন্ট করতে চেয়েছিলাম জিনিসটাতে, কিন্তু তারপরে তাকে আমি ভিজিটিং কার্ড পর্যন্ত করে দিয়েছিলাম যে ঠিক আছে তুমি এটা দেখো, এই ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট থাকলে। আমি কিছু বুঝতে পারতাম যে হয়তোবা সে যদি এদিকে কিছু অ্যাটাচমেন্ট থাকে তাহলে হয়তোবা তার এটা মানে আরো বিষণ্ণতা না, আমার আরো বেশি ভালো থাকবে, এই চিন্তা করে হয়তো চিন্তা করছি। তারপরে তার বাবা মার সাথে যেন তার অ্যাটাচমেন্টটা থাকে। তার মা একটা আমাদের কোম্পানিতে ডিএমডি হিসেবে, সে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, ডিরেক্টরশিপ হিসেবে তাকে করা হয়েছিল, যে তার মার সাথে যেন একটা অ্যাটাচমেন্ট থাকে। তো বেসিক্যালি আসলে সে কখনো তো শেয়ার করে নেই। আমার কাছে যেটা মনে হয়েছে যে সে শেয়ার করে নেই দুইটা কারণে। সেটা হলো যে আলবিকে সে ছুটি করতে চায় না ফ্যামিলির কাছে। 2 নম্বর হলো সে যেহেতু তার মনের ইচ্ছাই সে বিয়ে করেছে বা করেছে, সেই কারণে সে আসলে তার ওই দুঃখগুলোকে নিজের মধ্যে হয়তো বা পুষে রেখেছে। কিন্তু আলবি যে কাজগুলো করেছে এই কাজগুলো তো গ্রহণযোগ্য না, এগুলো কেউ গ্রহণ করতে পারে না। আর আমরা আসলে একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের আমাদের আমরা যেরকম ধর্মীয় রীতি মেনে চলি, ঠিক সেম ভাবে আমরা আসলে জব রিলেটেড এর সাথে আমরা জড়িত। আমার বড় ভাই 2000 সাল থেকে সে মাঝে মাঝে কিছু নাটকে সে ছোটখাটো অভিনয় করতো, কিন্তু ওরকম ভাবে না। সেও ব্যাংকার, সে ব্যাংকে জব করে, পাশাপাশি এটা করে, মানে সৃজনশীল এজ এ প্রফেশনাল আমাদের এই ধরনের। তো আমরা এটা আসলে পছন্দ করতাম না, যেহেতু আমরা একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে, আমাদের একটা ঐতিহ্য আছে। ইকরার বাবা এবং আমরা একই উপজেলাতে বাসা। ইকরার যে চাচা ফুফুরা আছে, যারা আছে, তারা সবাই ওয়েল এস্টাবলিশড। তাদের মানে ইকরার ফ্যামিলির সাথে যদি চিন্তা করি, আমার ফ্যামিলি যদি বাদ দিলাম, ইকরার ফ্যামিলি যদি চিন্তা করি, তারপরেও আলবির মতন ছেলের সাথে বিয়ে হওয়ার কথা না। মানে যদি ইকরার ফ্যামিলি চিন্তা করি, ইকরার দাদা একসময় হাতি দিয়ে চলতেন।
বিকজ ইকরা আফুর সম্পর্কে যিনি মামা হন, উনি যেটা বলছিলেন, দেখুন এখানে আফু সাহিত্য আছেন, পহেলা মার্চ আসরের পরে আফুকে এখানে দাফন করা হয়। আত্মীয় স্বজন সবাই এসেছিলেন, এখানে সবাই ছিলেন। এবং আফুর মামা যেটা বলছিলেন যে এখনো আফুর মা বাবা এখানে এসে কবর জিয়ারত করেন, কান্নাকাটি করেন। আসলে তাদের তো কষ্টটা অনেক বেশি, একটাই মেয়ে, আর কোনো ছেলেও নেই। আর এই যে আফু যে চলে গেল, আফুর জীবনটা তো আসলে সেভাবে শুরুই হয়নি। এই যে রিজিককে ছেড়ে উনি অনেক কষ্ট নিয়ে চলে গেলেন। দেখুন এখানে সাহিত্য আছেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।